নমস্কার বন্ধুরা, আজ আমি রাষ্ট্রবিজ্ঞান ও মনোবিজ্ঞানের মধ্যে যে সম্পর্ক সেটা সম্বন্ধে অল্প তুলে ধরব। লর্ড ব্রাইস বলেছেন, রাষ্ট্রবিজ্ঞানের ভিত্তি মনোবিজ্ঞানের মধ্যেই নিহিত আছে। প্লেটো তার রিপাবলিক গ্রন্থে কিন্তু অভিভাবক ও শাসক শ্রেণীর অভিপ্রেত মানসিকতা সম্পর্কে কিন্তু আলোচনা করেছেন। দেখো, রাষ্ট্রবিজ্ঞানের যে ভিত্তি মনোবিজ্ঞানের মধ্যে কীভাবে নিহিত থাকে, যেভাবে একটা রাষ্ট্র পরিচালনা কে করে? সরকার। এবার সরকারের যে মানসিকতা, সরকারের যে পৃষ্ঠপোষকতা বা যেটা তার প্রতিফলন ঘটবে, সেটাই কিন্তু একটা রাষ্ট্রর পরিচয় কিন্তু পাওয়া যাবে। এবং একটি রাষ্ট্রের উন্নয়ন তার কর্মকাণ্ড নির্ভর করে সম্পূর্ণই কিন্তু সেই দেশের সরকারের উপরে। এবং সরকার যদি তার মানসিকতা যদি উচ্চতর অবস্থায় অবস্থান করে, তাহলে কিন্তু সেই রাষ্ট্র কি হয়, তার পরিব্যাপ্তি, তার উন্নতি কিন্তু সাধিত হয়। এবার দেখো, প্লেটো তার রিপাবলিক গ্রন্থেও কিন্তু অভিভাবক ও শাসক শ্রেণীর অভিপ্রেত মানসিকতা সম্পর্কে কিন্তু আলোচনা করেছে। মানে ওই যে শাসক শ্রেণী মানে কি? সরকার। এবার সরকারের কি মানসিকতা, সেটার উপরে কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে। অ্যারিস্টটল মানুষকে সামাজিক জীব বলেছেন। তাই জন্য হবস মানুষের কিন্তু সহজাত প্রবৃত্তি হিসাবে স্বার্থবুদ্ধি, হিংসার ক্ষমতার কথাও বলেছিলেন। ম্যাকিয়াভেলি শাসকের গুণাগুলির মধ্যে সিংহের বিক্রম আর শৃগালের চাতুর্যের সমন্বয়ের কথাও বলেছেন। রাষ্ট্রবিজ্ঞানের বর্তমান আলোচনায় নানাভাবে মনোবিদ্যার উপর নির্ভরশীল। মনোবিজ্ঞানমূলক পদ্ধতির ভিত্তিতেই রাষ্ট্রবিজ্ঞান আলোচনা সমর্থকদের মধ্যে কে আছেন? যে বেজহট, স্পেন্সার, গ্রাহাম ওয়ালেস, ম্যাকডুগাল এবং লে ব আর টার্ডে প্রমুখ কিন্তু মনীষীর নাম আমরা করতে পারি। বর্তমানে মনোবিজ্ঞানের আলোকে রাষ্ট্র সমস্যা পর্যালোচনা প্রবণতা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এই প্রবণতার সূত্রপাত ঘটে বিংশ শতাব্দীর গোড়ার থেকে। ব্যক্তি জীবন ও সমাজ জীবনের সমস্ত ক্ষেত্রে মনস্তাত্ত্বিক কিন্তু প্রয়োগ ব্যাপকভাবে আছে। এবার তোমরা দেখো, মনস্তাত্ত্বিক সূত্রের প্রয়োগ বর্তমান রাষ্ট্রে বিজ্ঞানের একটি রীতি। কারণ বিভিন্ন সামাজিক পরিবেশে মানুষের আচার আচরণ সম্পর্কে সম্যক ধারণা জ্ঞান লাভের জন্য মনস্তাত্ত্বিক প্রতিপাদ্য বিষয়ের জ্ঞান থাকা দরকার। এবার আমরা দেখব আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা মনোবিজ্ঞানের কাছে নানাভাবে ঋণী। কিভাবে ঋণী? রাষ্ট্রবিজ্ঞান মনোবিজ্ঞানের কাছে জনমত সম্পর্কে সম্যক ধারণা জ্ঞান লাভের জন্য ব্যক্তিগত ও সমষ্টিগত যে মনস্তত্ত্ব পর্যালোচনা, এটা কিন্তু প্রয়োজন আছে। একদিক থেকে রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক আলোচনা মনোবিজ্ঞানের কাছে কিন্তু ঋণী। দেখো, গণতান্ত্রিক কাঠামোতে শাসন ব্যবস্থা জনগণেই কিন্তু প্রধান। জনগণের মতবাদ এবং তাদের মনস্তাত্ত্বিক চিন্তাধারা কিন্তু ভীষণভাবে কী করে, প্রভাবিত করে। তারপরে মনোবিজ্ঞানের জ্ঞান ছাড়া রাষ্ট্রবিজ্ঞানের অনেক বিষয় আলোচনা করা সম্ভব নয়। রাষ্ট্রের কর্ণধার জাতীয় সংকটের সময় দেশবাসীর আবেগ অনুভূতির কাছে আবেদন। যেমন তোমরা করোনার সময় দেখেছো ভারতবর্ষের রাজনীতিতে কীরকম প্রভাব ফেলেছিল, যে সেই সময়ও কিন্তু মানুষ কিন্তু সবচেয়ে বড় দুর্বল হয় যখন মানুষ অসুস্থ হয়। তার কাছে তখন অর্থের অভাব কিংবা তার মানসিক, শারীরিক, এমনকি তার কিন্তু পরিবেশে কোনো বন্ধু থাকে না, তাই না? তেমন আমরা ভারতবর্ষে যখন করোনাকালীন সময় আমরা দেখেছি যে মানসিকভাবে মানুষ যেভাবে ভেঙে পড়েছিল, অর্থনৈতিক দিক থেকেও কিন্তু আমাদের দেশ ভীষণভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময় একটা সরকারের যে মনস্তত্ত্ব কিংবা একটা জনগণের মনস্তত্ত্ব কীভাবে কন্ট্রোল হয়েছে আমরা স্বচক্ষেই নিজেরা দেখতে পেরেছি। রাষ্ট্রনেতাদের এই পদ্ধতি মনোবিজ্ঞানের দ্বারা প্রভাবিত হয় বলেই এই রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত আলোচনা কিন্তু মনোবিজ্ঞানের জ্ঞান দরকার। সরকারের স্থায়িত্ব স্বার্থে জনগণের মনস্তত্ত্ব অনুধাবন করতে হয়। যেমন রাষ্ট্রের উদ্দেশ্য, আদর্শ, সামঞ্জস্য বিধান করা দরকার এবং এই জনগণের মনস্তত্ত্বের বিচার বিশ্লেষণের অনুভব। তা না হলে সকলের ইচ্ছা অনিচ্ছার সঙ্গে জনগণের অভাব অভিযোগের মধ্যে ব্যবধান দেখা দেবে। তখন রাষ্ট্র
অস্তিত্ব কিন্তু দুর্বল হয়ে পড়ে, তাই না? আমরা বাংলাদেশের সরকারে ঠিক 1 বছর আগেই আমরা দেখলাম কিভাবে পতনের সম্মুখীন হয়েছিল জনগণের আস্থা ভাঞ্জনের ফলে। তারপরে দেখো, রাজনৈতিক সমস্যা সমাধান ক্ষেত্রে মনস্তাত্ত্বিক সূত্র প্রয়োগ ঘটে। অনেক জটিল সমস্যা সমাধান কিন্তু মনস্তাত্ত্বিক বিষয়ের দ্বারাই কিন্তু সম্ভব হয়। মনস্তাত্ত্বিক সূত্র প্রয়োগের মাধ্যমেই মূল্যবান বলে মনে করা হয় এবং রাজনীতি, অর্থনৈতিক বিভিন্ন সমস্যা কিন্তু সমাধান হয়ে থাকে। মনোবিজ্ঞান অনেক বিষয়ে মনস্তত্ত্বের বিচার অনুধাবন করতে হয়। রাজনৈতিক ক্ষমতা ও কর্তৃত্ব উৎস, রাজনৈতিক কার্যকলাপ ও তার সাফল্য অসাফল্য সম্পর্ক বিচার বিশ্লেষণ মনোবিজ্ঞানের জ্ঞান ছাড়া অসম্ভব। নির্বাচক মণ্ডলী, আচার আচরণ, নির্বাচন প্রতিনিধিদের মানসিকতা, এইসবের সব কিছুই কিন্তু মনস্তত্ত্বের উপর ডিপেন্ড করে। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় মনোবিজ্ঞানের প্রভাব কিন্তু অধিক। জাতীয়তাবাদ এবং জাতীয়তাবাদ যে আধুনিক রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, এটা মূল উপাদান হিসাবে ঐতিহাসিক ঐতিহ্য, স্বধর্মী বিশ্বাস, যে ভাবপ্রবণতা প্রভৃতি বিষয়গুলি কিন্তু মনস্তাত্ত্বিক আলোচনার কিন্তু অন্তর্ভুক্ত বিষয়। রাষ্ট্রবিজ্ঞানের বর্তমান আলোচনার নানাভাবে মনোবিজ্ঞান উপর কিন্তু নির্ভরশীল। আবার দেখো, রাষ্ট্রবিজ্ঞানের উপর মনোবিজ্ঞানও নির্ভরশীল। মনোবিজ্ঞানের উপর রাষ্ট্রবিজ্ঞানের যেমন প্রভাবকে অস্বীকার করা যায় না, তেমন রাষ্ট্রবিজ্ঞানের উপর মনোবিজ্ঞান কিন্তু ভীষণভাবেই দায়িত্বশীল বা নির্ভরশীল। রাজনৈতিক ঘটনা প্রবাহকে মনোবিজ্ঞানীরা উপেক্ষা করতে পারে না। হঠাৎ করে কোনো ঘটনা, দুর্ঘটনা, বিভিন্ন রকম উত্থান পতন রাষ্ট্রের মধ্যে আমরা দেখতেই পারি। সব কিছুই যে পূর্ব পরিকল্পিত কিংবা কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতেই সেগুলো পরিবর্তন হয় না। সবসময় সব কিছু কিন্তু ফট করে হয়ে যায় না। কিছু জিনিস আবার ধীরে ধীরে হয়, আবার কিছু জিনিস কিন্তু দীর্ঘদিনের আবেগ প্রবণতার মাধ্যমেও কিন্তু সৃষ্টি হয়। দীর্ঘদিনের বঞ্চনার জন্য যে প্রভাবিত যে সৃষ্টি সমস্যা, সেটা একটা। আবার কিছু জিনিস আছে হঠাৎ উৎপত্তি ঘটলো, সেই জিনিসটা সেই ঘটনা প্রবাহের মধ্যেও কিন্তু আমরা প্রবাহিত হয়ে থাকি। রাজনীতির ক্ষেত্রে তাদের ভূমিকা এবং সাংস্কৃতিক, দেখো এখানে আমরা রাষ্ট্রবিজ্ঞান ও মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য একটা দেখতে পারি। সেখানে নাকি আমরা দেখি রাষ্ট্রবিজ্ঞান কিন্তু কি নীতিনিষ্ঠ বিজ্ঞান, কিন্তু মনোবিজ্ঞান হচ্ছে বস্তুনিষ্ঠ। নীতিনিষ্ঠ বিজ্ঞান হচ্ছে তোমার ঔচিত্য অনৌচিত্য কিন্তু থাকবে, কিন্তু মনোবিজ্ঞানের সাথে ঔচিত্য অনৌচিত্য থাকে না। কারণ মনোবিজ্ঞান মানুষ কিন্তু ভাবনা চিন্তার উপর ডিপেন্ড করে। যেমন তুমি এখন এখানে বসে আছো, পড়াশোনা শুনছো, কিন্তু তোমার মনটা পড়ে আছে ধরো তোমার ঘুরতে যাওয়া, কিংবা তুমি কোথাও গিয়েছিলে, কোথাও সেই ঘটনা তোমার মাথায় ঘুরে বেড়াচ্ছে। তাহলে মনকে কন্ট্রোল করা সেটা কিন্তু সম্পূর্ণই বস্তুর উপর ডিপেন্ড করে। কিন্তু রাজনীতির যে আলোচনা সেটা কিন্তু নীতিনিষ্ঠ বিজ্ঞান, নীতির উপরে থাকে। এবং রাষ্ট্রবিজ্ঞানের সকল ক্ষেত্রে মনোবিজ্ঞানকে অনুসরণ করে না। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়ে অনেক কিছুই মনোবিজ্ঞানে এখতিয়ারভুক্ত নয়। এবার দেখো, এখানকার জটিল রাষ্ট্রনৈতিক সমস্যা সমাধান মনস্তাত্ত্বিক পক্ষে কিন্তু জটিল সমস্যা বলতে আমি তোমাকে উদাহরণ হিসাবে বলতে পারি যে হঠাৎ করে কোনো জায়গায় যুদ্ধ লাগলো, যেমন প্রাচ্যে যে যুদ্ধ ঘটনা হচ্ছে ইউরোপের রাষ্ট্রগুলোতে, সেখানে যে দুর্ঘটনা বা ঘটনা হয়ে যাচ্ছে সেগুলোর ওপরে মনস্তাত্ত্বিক যে বস্তুগত ধারণার যে সেটার থেকে ডিপেন্ড করবে যে বাস্তবিক তোমার যে প্রক্রিয়াটা কতটা স্ট্রং হবে সেটার উপর ডিপেন্ড করে। এখন একজন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা উচ্চ পদাধিকারী ব্যক্তিগণ, তারা কিন্তু তখন এই মনস্তাত্ত্বিক বিষয়ের উপর নির্ভর করবে না। কারণ এই সময় যে একটা যুদ্ধকালীন পরিস্থিতি কিংবা জটিল রাষ্ট্রনৈতিক সমস্যা কিন্তু মনস্তাত্ত্বিক পথে নয়, সেটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা এবং বিভিন্ন রকম সায়েন্টিফিক ওয়েতে কিন্তু সেটা সমাধান করতে হবে। রাষ্ট্রবিজ্ঞান কেবলমাত্র মানুষের বাহ্যিক আচার আচরণ সম্পর্কে আলোচনা করে, কিন্তু মনোবিজ্ঞান কিন্তু বাহ্যিক আচরণ এবং মানসিক বিষয় নিয়ে আলোচনা করে, মানুষের মানসিক ব্যাপার নিয়ে আলোচনা হয়। আর মনোবিজ্ঞান মানুষের সহজাত প্রবৃত্তি আলোচনা করা হয়, কিন্তু তার উৎপত্তি ব্যাখ্যা করা হয় না। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে ব্যক্তি রাজনৈতিক আচার আচরণের ব্যাখ্যা, কার্যকরণ সম্পর্কে ব্যাখ্যা করা হয়। এবং ক্যাটলিনের মতানুসারে বর্তমান সভ্য রাজ্যে
সমাজের যে রাষ্ট্রনৈতিক সমস্যাদি মনোবিজ্ঞান বন্য প্রকৃতির পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করে। রাষ্ট্রনৈতিক সমস্যার সমাধানে বিচার বিশ্লেষণ অসঙ্গত, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান এই ভুল করেনি। উপসংহারে আমরা বলতে পারি, উপরোক্ত পার্থক্য থাকা সত্ত্বেও রাষ্ট্রের যে নিকট সম্পর্ককে অস্বীকার করা কিন্তু যায় না, এবং রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় মনস্তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যা আমাদের সমাজে থাকা মানুষের মধ্যে যে ধ্যান, স্থায়ী যে রীতিনীতি, এগুলো কিন্তু সব কিছুই নির্ভর করে আমাদের মানসিক চিন্তাধারার বিকাশের মধ্য দিয়ে। আজকে এতটুকুনি থাক। এরপর দিন আর একটাই আছে, নীতিশাস্ত্রের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক, সেটা পড়ানোর পরে আমি কিছু কোশ্চেন সলভের জন্য এই চ্যাপ্টার থেকে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, প্রকৃতি, বিষয়বস্তুর ওপর আলোচনা করব। তোমরা আমার ভিডিও কিন্তু ফলো করো, তাতে তোমাদের ডিটেলস যে আলোচনা যেগুলো করছি সেগুলো কিন্তু তোমাদের খুব মনে থাকার মতনই জিনিস থাকবে। ধন্যবাদ।